Acha. Bismillahirrahmanirrahim. So today we will discuss about a law which is known as Pascal's law. Okay, Pascal is the name of a scientist who invented the law. After his name, the law has been named. And you are already familiar with the word Pascal, right? Because when we studied pressure, we got to know that the unit of pressure is Pascal. Okay, so whenever we are talking about pressure, we say 5 Pascal, 10 Pascal pressure, right? So Pascal is the unit of pressure also. So what is the law that Pascal gave? Let us go through it. If pressure is applied on a liquid or a gas enclosed in a container, okay, let us say you have a ball. Okay, let us imagine we have a circular object, a spherical object, a football shaped object. It is a football. Okay, and inside there is liquid. Okay, inside there is liquid. So we have a liquid or gas enclosed in a container. Acha, so what we need to do on this liquid, we need to apply some pressure. So when a pressure is applied, let us say we hold the ball with our hand and squeeze it. So we applied pressure on the liquid that is inside the container. So what will happen? Then this pressure is transmitted equally and acts. Okay, let us talk about up to this portion first. Okay, the pressure is transmitted equally. So let us say I am giving pressure from this side. So if I apply pressure from this side, then what will happen? This pressure, the amount of pressure that I'm giving, let us say I'm giving 10 Pascal pressure. This pressure will be equally transmitted in every direction. Okay, on every direction. There is no logic of thinking that the pressure will be transmitted more in this direction, like এদিকে সারফেসের উপরে বেশি প্রেসার কাজ করবে, এদিকে সারফেসের উপরে একটু কম প্রেসার কাজ করবে, এরকম কি আসলে হবে? এরকম আসলে হবে না। তো প্যাসকেল যেটা বলে, তুমি একটা লিকুইডের যে কোনো একটা পোর্শনের উপরে যদি প্রেসার দাও, তাইলে সেই প্রেসারটা সব দিকে ইকুয়ালি ট্রান্সমিটেড হবে। ঠিক আছে, 10 প্যাসকেল প্রেসার সব জায়গায় এখন 10 প্যাসকেল প্রেসার। তুমি 10 প্যাসকেল প্রেসার দাও, এই যে সারফেসের উপরে লিকুইড যে প্রেসারটা দিবে, সেই প্রেসারটা 10 প্যাসকেল হবে সব জায়গায়, কোথাও কম বা কোথাও বেশি না। এবং এই প্রেসারটা কিভাবে কাজ করে? অ্যাক্টস পারপেন্ডিকুলারলি অন দ্য সারফেস অফ দ্য কন্টেইনার ইন কন্টাক্ট অর লিকুইড। তো তাইলে এই যে এটা যে কাজ করবে, যেমন মনে করো আমরা যদি একটা এরকম কন্টেইনার চিন্তা করি, ঠিক আছে, তো এটা মনে করো একটা পিস্টন, যে পিস্টনটাকে আমরা হ্যান্ডেলটা ধরে উপরে নিচে ওঠানামা করাইতে পারি। ঠিক আছে, তো তাইলে এটার ভিতরে মনে করো একটা লিকুইড যদি থাকে, তো এখন মনে করো তুমি এই পিস্টনটাকে ধরে নিচের দিকে চাপ দিলা, তাহলে তুমি লিকুইডের উপর একটা প্রেসার ক্রিয়েট করছো। এই যে তুমি প্রেসারটা দিছো, সেটার কারণে এই লিকুইডটা কি করবে? কন্টেইনারের ওয়ালের উপরে একটা ফোর্স দিবে, যে ফোর্সটা মানে ফোর্স মানে তো আসলে সেখানে প্রেসার আছে, তাই না? তো তাইলে এই যে এটা কি করবে? চারদিকে কি করবে? এখন প্রেসার দিবে। এই প্রেসারটা সব দিকে ইকুয়াল। ফার্স্ট কথা হচ্ছে এটা, এই যে এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ইকুয়ালি, সব দিকে ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার দিবে। কখন এরকম হবে না যে নিচে বেশি সাইডে কম এরকম দিবে না, সব দিকে ইকুয়াল অ্যামাউন্টের প্রেসার দিবে, মনে হবে ফেটে যেতে চায়। এবং এটা ডাইরেকশনটা কিরকম হবে? যে পারপেন্ডিকুলারলি অন দ্য সারফেস অফ দ্য কন্টেইনার। এই যে তুমি যদি এই লাইনটাকে আমি একটু লম্বা করি, দেখো তো এই যে সারফেসটা, এই সারফেসটার সাথে পারপেন্ডিকুলারলি দিচ্ছে না প্রেসারটা? একদম খারাপ হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে এই প্রেসারটা দিবে। বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? এটাই হচ্ছে আমাদের ল। ঠিক আছে, পারপেন্ডিকুলারলি অন দ্য সারফেস অফ দ্য কন্টেইনার ইন কন্টাক্ট উইথ লিকুইড অর গ্যাস। এই লিকুইডের সাথে যে সারফেসের যে কন্টেইনারের যে সারফেসটা তোমার টাচে আছে, যেমন বাইরের দিকে সারফেসের উপরে প্রেসার দিবে না, ভিতরের দিকে সারফেস। তো এই কারণে বলে দিছে ইন কন্টাক্ট উইথ লিকুইড। তো ভিতরের দিকে সারফেসটাই তো লিকুইডের সাথে কন্টাক্টে আছে, সেটার উপরে প্রেসারটা দিবে এবং প্রেসারটা সব দিকে ইকুয়ালি দিবে এবং পারপেন্ডিকুলারলি দিবে। দুইটা কথা এখানে ইম্পর্টেন্ট, ইকুয়ালি এন্ড পারপেন্ডিকুলারলি। এই দুইটা কথা যদি তোমার ওখানে থাকে তাহলে কারেক্ট। তো বলো, কেউ কিছু মারমা কিছু লিখছো মনে হয়? Assalamu alaikum sir, the thing is I have net issues today, so can you kindly upload this video on YouTube? আমি তো এটা সবসময় দিই, so that I can watch today's class later. I don't think I can do the whole class, that's why telling. Okay, no problem, পরে করে নিও, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে যেটা বললাম এটা হচ্ছে প্যাসকেলস ল। ওকে, এই প্যাসকেলস লটা ইউজ করে আমরা একটা জিনিস শিখবো যেটাকে আমরা বলি ফোর্স মাল্টিপ্লিকেশন। ফোর্স মাল্টিপ্লিকেশন জিনিসটা কি? তোমরা অনেক সময় একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাইলে হয়তো বুঝতে ইজি হবে। আমরা অনেক সময় কি করি, এই যে গ্যারেজে যখন যাই, তখন গ্যারেজে যেটা আমরা দেখি
ওরা একটা জিনিস ইউজ করে যেটা কারের নিচে দিয়ে ওরা রাখে, তারপর হাত দিয়ে একটা লিভারকে এরকম এরকম করে, তারপর ওই গাড়িটাকে এভাবে আস্তে আস্তে উপরে উঠে ফেলে। জিনিসটার নাম কি কেউ বলতে পারবা? আমি আসলে ভুলে গেছি। ছেলেরা কেউ না কেউ জানার কথা। এই যে একটা জিনিস থাকে না, যেটার একটা লিভার থাকে, ওই লিভারটা দিয়ে ওরা এরকম এরকম করতে থাকে, তখন কারটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এটা কারের নিচে দিয়ে যখন লাগায় তখন এবার এভাবে করতে করতে কারটা উপরের দিকে উঠে। কেউ নামটা হয়তো বলতে পারবে না, না? স্যার এটা সিম্পলি বলা যায় একটা সিম্পল মেশিন, এটাই বলতে পারবো, আর এটা আমার কিছু এটা ভুলে গেছি। এক্সাক্ট নামটা আমি চাচ্ছিলাম, যাই হোক মনে পড়তেছে না যেহেতু, তাইলে এখন আর অসুবিধা নেই। তোমরা জাস্ট এখান থেকে আইডিয়াটা নিতে পারো যে আমরা এখানে কি করতেছি। আমরা দিচ্ছি খুব স্মল অ্যামাউন্ট অফ ফোর্স। চিন্তা করো, গাড়িটা যদি ডাইরেক্ট তুমি হাত দিয়ে আলগায় উঠাইতে যাইতা, তুমি কিন্তু পারতা না। ঠিক আছে, কারণ গাড়িটা অনেক হেভি। তো এটা যদি উঠাইতে হয় লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স তোমাকে দিতে হবে, তো সেই লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স তুমি দিতে পারতেছো না। তুমি দিতে পারো স্মল অ্যামাউন্ট অফ ফোর্স। তো আমরা কিভাবে এই স্মল অ্যামাউন্ট অফ ফোর্সটাকে লার্জ অ্যামাউন্টে কনভার্ট করে গাড়িটাকে তুলে ফেলতে পারি? ফোর্সটাকে আমরা মাল্টিপ্লাই করব। যেমন আমরা দিব স্মল অ্যামাউন্ট অফ ফোর্স, সেটাকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে আমরা আরো অনেক বড় করে ফেলবো। তো সেই জিনিসটা আমরা এখন দেখবো এটা কিভাবে করা যায়। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ছোট অ্যামাউন্টের ফোর্স দিব, কিন্তু ওই দিকে যে ফোর্সটা উপরের দিকে গাড়ির উপর অ্যাপ্লাই হবে সেটা অনেক বড়। তো আমি ছোট ফোর্স দিয়ে বড় ফোর্স আউটপুট হিসেবে কিভাবে পাই, সেই জিনিসটা আমরা এই এই জিনিসটা থেকে দেখবো। এটা হচ্ছে আমাদের সেই সেটিংটা। ঠিক আছে, এরকম একটা সেটিং থাকে, এটাকে বলা হয় হাইড্রোলিক প্রেস। এই সেটিংটার নাম কি, বা এই মেশিন বা ডিভাইস বা ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট, এটার নাম হচ্ছে হাইড্রোলিক প্রেস। তো এখানে বোঝাই যাচ্ছে আমরা প্রেসারটা কোথায় দিব এখানে। আচ্ছা, এইটার বর্ণনা বা ডেসক্রিপশনটা আগে দিই। এখানে দুইটা সিলিন্ডার থাকে, একটা সিলিন্ডার যেটা কিনা ছোট, আর একটা সিলিন্ডার থাকবে যেটা বড়। দেখতেই বোঝা যাচ্ছে যে এটা থেকে ওইটা বড়, ঠিক কিনা? ইয়েস রাইট। স্যার। আচ্ছা, তো তাইলে এখন আহ, এইখানে আমরা ফোর্স দিব, ছোটটাতে আমরা ফোর্স দিব। আমরা যে ফোর্সটা দিই সেটা অনেক ছোট হয়, তাই না? খেয়াল করো, আমি যদি এটাকে এখানে ফোর্স দিই, এই ফোর্সটা লিকুইডের মধ্য দিয়ে গিয়ে এখানে এই পিস্টনটার উপরে উপরের দিকে একটা ফোর্স দিবে না? আমরা যখন এটাকে চেপে ধরবো, এটা উপরের দিকে চলে যাওয়ার একটা ট্রাই করবে না? বুঝতে পারো এই জিনিসটা? এইখানে যখন নিচের দিকে ফোর্স দিব, সেই ফোর্সটা এই যে একটা প্রেসার ক্রিয়েট হবে না লিকুইডের মধ্যে, সেইটা লিকুইডের মধ্য দিয়ে গিয়ে ট্রান্সমিটেড হয়ে এইটাকে উপরের দিকে একটা ফোর্স দিবে, ঠিক কিনা? জি স্যার। ওকে, তো একটু স্যার কমিউনিকেট করো আমার সাথে। হ্যাঁ, বুঝিনি। কিভাবে ট্রান্সমিটেড হবে? কিভাবে ট্রান্সমিটেড হবে এটা কি ফিল করতে পারো না, যে মানে এরকম যদি লিকুইড থাকে, লিকুইডের একটা পোর্শনের উপরে যদি আমরা প্রেসার দিই, তাহলে সেটা এদিক দিয়ে গিয়ে ওদিকে এটা প্যাসকালস ল থেকে যদিও আমরা থিওরিটিক্যালি বুঝতে পারি, আর আমি ভাবছিলাম যে এটা তোমরা প্র্যাকটিক্যালিও বুঝতে পারবা, ফিল করতে পারবা। যে এদিকে একটা এটা এটা যদি জোরে এদিকে নিচে নামায়, তাইলে ওইটা ওই পিস্টনটা ওইদিকে দেখবা যে উপরে উঠে গেছে। ডোন্ট ইউ ও থিংক? আচ্ছা, জি এই জি জি। পিস্টনটাকে তুমি যদি নিচে নামাও, তাইলে এই যে লিকুইড গুলা এদিকে নিচের দিকে চলে যাবে না, নিচের দিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে এবার কি হবে, উপরের দিকে এটাকে ঠেলে উপরের দিকে করে ফেলবে। বিকজ লিকুইড যেটাকে তুমি নিচে নামাচ্ছ সেগুলো কোথাও না কোথাও তো গিয়ে জায়গা করতে হবে, তো ওরা এখানে চলে আসবে। তো জি জি। মাঝখানে আসলে আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা বলি স্টপ কর্ক। ঠিক আছে, মাঝখানে এরকম একটা জিনিস থাকে, ঠিক আছে, স্টপ কর্ক। তো যখন মনে করো এই স্টপ কর্কটা বন্ধ, তখন তুমি এখানে প্রেসার দিলেও লিকুইড এটার মধ্যে দিয়ে ওদিকে যাইতে পারে না। কিন্তু মনে করো এখন আমরা স্টপ কর্কটা খুলে দিছি, স্টপ কর্কটা খুলে দিলে কি হবে, তুমি এদিকে যদি প্রেসার দাও, তাইলে এই প্রেসারের কারণে লিকুইড গুলো এদিকে গিয়ে এই পিস্টনটাকে উপরের দিকে ঠেলে তুলে ফেলবে। তাইলে এবার চিন্তা করো, এই পিস্টনটার উপরে আমি যদি হেভি কোনো একটা অবজেক্ট রাখি, যে অবজেক্টটা নর্মালি আমি আসলে তুলতে পারতাম না, তো আমি কি করবো, এদিক দিয়ে ফোর্স দেওয়ার কারণে এটা গিয়ে যখন এই পিস্টনটাকে উপরের দিকে ঠেলে উপরের দিকে তুলবে, সেই অবজেক্টটাও কিন্তু উঠে যাবে। কিন্তু এখন তোমরা চিন্তা করবা যে স্যার এটা কেন উঠবে, কারণ ওই অবজেক্টটা তুলতে তো লার্জ অ্যামাউন্টের ফোর্স দিতে হয়, আমরা তো এখানে স্মল অ্যামাউন্টের ফোর্স দিচ্ছি। তো তাহলে আমরা দেখবো যে কিভাবে আসলে ফোর্সটা বড় হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা বোঝার জন্য প্যাসকেলের লটা আমাদেরকে হেল্প করে। এখানে আমরা এই যে এটা ক্রস সেকশনাল এরিয়া, ছোটটার ক্রস সেকশনাল এরিয়া ধরছি A1, এবং বড়টার ক্রস সেকশনাল এরিয়া উই হ্যাভ কনসিডার্ড A2। ঠিক আছে, definitely here we can see that A2 is greater
than A1. Okay, here A2 is greater than A1. So এখানে আমরা if I apply a force here, then the pressure that will be generated, how can I calculate the pressure? Can anybody tell me? Pressure P1 is equal to F1 by A1, correct or not? Yes, sir. Force divided by Yes. area, that is the pressure, Yes. right? তো তাহলে এখন দেখো এই যে এখানে যে প্রেসার, আবার দেখা যাচ্ছে এখানে গিয়ে লিকুইডটা এখানে উপরের দিকে একটা যে ফোর্স দিবে, সেই ফোর্সটাকে আমরা ধরছি F2, তাইলে এখানে প্রেসার কতটুকু ক্রিয়েট হচ্ছে সেটা যদি আমরা ধরি P2, তাহলে P2 ইজ ইকুয়াল টু কি আসে, F2 ডিভাইডেড বাই A2। Yes, sir. Yes. তো এখন আমাদের প্যাসকেলের ল থেকে আমরা কি জানি, প্রেসারটা তো ইকুয়ালি ট্রান্সমিট হওয়ার কথা, তার মানে এখানে যতটুকু প্রেসার জেনারেট হবে ঠিক ততটুকু প্রেসার ওখানে ফিল হবে। তার মানে আমাদের অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল আমরা লিখতে পারি P1 ইজ ইকুয়াল টু P2। প্যাসকেল এটা বলে গেছে যে এখানে যতটুকু প্রেসার তুমি ডেভেলপ করবা ঠিক ততটুকু প্রেসারই ওখানে ফিল হবে। তো তাইলে P1 ইকুয়াল টু P2 যদি হয়, P1 এর বদলে আমরা লিখতে পারি F1 বাই A1, F1 বাই A1 ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই A2। তো এখান থেকে মনে করো F2 এর একটা ইকুয়েশন যদি আমি বের করতে চাই, বেসিক্যালি এটাই হচ্ছে ফোর্স মাল্টিপ্লিকেশন এর যে লটা, ঠিক আছে, ফোর্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এটা কিভাবে ফোর্সটাকে মাল্টিপ্লাই করে আমি আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে বলতেছি, খেয়াল করো। ওকে, F2 ইকুয়াল টু যদি আমরা বের করতে চাই F1 বাই A1, এটা তো থাকবেই এখানে, ইনটু হিসেবে যেটা যাবে A2 টা এদিকে চলে আসবে, তাই না, A2 মাল্টিপ্লাই হবে। তো এখান থেকে F1 টাকে বাইরে রেখে A2 টাকে যদি আমি উপরে তুলে দিই, তোমাদের কি কোনো অসুবিধা আছে? লাইক আমি ইকুয়েশনটা এভাবে লিখতে চাই, F2 is equal to A2 divided by A1 into F1, মানে F1 টাকে এখানে লিখলাম, A2 টাকে এখানে লিখলাম, আলটিমেটলি সেম জিনিসই থাকে, কোনো ডিফারেন্স কিন্তু হয় না। জিনিসটা কি তোমরা জানো? জি, স্যার। আচ্ছা, এইবার এইখান থেকে আমরা বুঝবো যে F2 টা কেন F1 থেকে বড় হবে, F2 টা কেন F1 থেকে বড় হবে। আচ্ছা, আমরা এখানে কিন্তু এটা বলছি যে A2 টা বড়, তাই না, A2 A1 থেকে বড়, কিন্তু কতটুকু বড় সেটা কিন্তু বলে দেয়া নাই। তো আমরা ধরে নিই, ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা ধরে নিই যদি A2 A1 এর ডাবল হয়, মানে A1 যতটুকু মনে করো 3 যদি হয়, তাইলে A2 হবে 6, মানে A2 টা A1 এর ডাবল। তো ঠিক সেই জিনিসটা যদি আমি এখন এখানে বসাই, খেয়াল করো তো, এই যে এখান থেকে কি লেখা যায়, A1 টাকে যদি নিচে নিয়ে আসো তাইলে A2 বাই A1 ইকুয়াল টু 2 আসে না, A1 টাকে এদিকে নিচে নিয়ে আসলে ডিভাইডেড বাই A2 বাই A1 ইকুয়াল টু 2। তো A2 বাই A1 এটার বদলে আমরা কি পাইলাম, 2 পাইলাম, 2 ইনটু F1। তাইলে দেখো তো, তুমি যদি এখানে 50 নিউটন ফোর্স দাও, তুমি F1 টা হচ্ছে যে ফোর্সটা তুমি দিচ্ছ সেটা ধরলাম 50 নিউটন, F2 টা হচ্ছে যে ফোর্সটা তুমি এখানে ব্যাক পাবা, তো সেটা কত হয়ে যাচ্ছে, F1 এর ডাবল তুমি পাবা ব্যাক। তুমি যদি 50 নিউটন ফোর্স দাও তাহলে 50 ইনটু 2 100 নিউটন ফোর্স তুমি এখানে ব্যাক পাবা, তোমার ফোর্সটা কিন্তু মাল্টিপ্লাইড হয়ে গেল। তুমি ছোট অ্যামাউন্টের ফোর্স দিছো বাট বড় অ্যামাউন্টের ফোর্স তুমি এখানে ব্যাক পাচ্ছ। তো কোনো একটা অবজেক্টকে উঠানোর জন্য তোমার যদি 100 নিউটন ফোর্স লাগে, তুমি 50 নিউটন ফোর্স এখানে দিয়েই কিন্তু 100 নিউটনের কাজ করে ফেলতে পারবা। বিষয়টা কি বুঝতে পারছো? শুধু যে এখানে মনে করো এখানে ডাবল বললাম, ডাবলের জায়গায় আমি যদি অন্য কিছু বলি, যেমন আমি যত টাইমস এখানে নিব ফোর্সটা ঠিক তত টাইমস হবে। মনে করো আমি এখানে যেটা নিলাম 4 টাইমস, এটা যত তার 4 গুণ বেশি হচ্ছে ওইটা। তো তাইলে এখানে এই A1 টা এদিকে নিচে চলে আসলে A2 এর জায়গায় এখানে থাকবে 4, এই 4 টাই আমরা এখন এই এখানে A2 বাই A1, A2 বাই A1 এর জায়গায় আমরা এখন 4 বসাবো। তাইলে ফোর্স আমি যতটুকু দিব তার 4 গুণ ফোর্স বেশি আমি ব্যাক পাবো, ফোর্স মাল্টিপ্লাইড হিসেবে আমরা ব্যাক পাবো। এটা আমি দিচ্ছি, ওইটা আমি ব্যাক পাচ্ছি। তো তাইলে এখানে দেখা যাবে তুমি যদি 1 নিউটন ফোর্স দাও তুমি 4 নিউটন পাবা, তুমি 2 নিউটন যদি ফোর্স দাও তুমি 4 টু 8 নিউটন ফোর্স ব্যাক পাবা। ঠিক একইভাবে 10 নিউটন দিলে 4 ইন্টু 10 40, যদি 100 নিউটন দাও তুমি পাবা 400 নিউটন। বিষয়টা কি বুঝতে পারতেছো? যতটুকু ছোট ফোর্স দিচ্ছ বাট এটা মাল্টিপ্লাইড হয়ে তোমার কাছে আবার ব্যাক আসতেছে, এই কারণে এটাকে বলা হয় ফোর্স মাল্টিপ্লিকেশন। তো এখন মজার বিষয় হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা ইউজ করি তখন মাত্র ওই যে 2 টাইমস 4 টাইমস এরকম না, আমরা ইউজ করি কত
100 টাইমস, এটা একটা আরেকটার 100 টাইমস পর্যন্ত হয়। এই যে দেখো 100 A1, তো তাইলে এখানে যদি A1 নিচে চলে আসলে এদিকে 100 হয় এবং এখানেও কি হবে 100 হবে। তো তাইলে দেখা যাবে কি তুমি দিবা 1 নিউটন ফোর্স, কিন্তু তুমি ব্যাক পাবা কত, 1 ইন্টু 100 কত হয় 100 নিউটন ফোর্স তুমি ব্যাক পাবা। তার মানে ছোটখাটো 1 নিউটন ফোর্স তুমি দিয়ে 100 নিউটন ফোর্স তুমি করে ফেলতে পারবা। মানে খুব অল্প পরিমাণ ফোর্স দিয়ে তুমি ওইদিকে লার্জ অ্যামাউন্টের একটা ফোর্স উপরের দিকে জেনারেট করতে পারবা। এবং এটা দ্বারা কি হবে, এইটার উপরে যদি এখন আমরা অন্য আরেকটা অবজেক্ট, হেভি একটা অবজেক্ট মনে করো এটার উপরে রাখলাম, এটার উপরে খুব হেভি একটা অবজেক্ট রাখলাম, ভারী একটা অবজেক্ট, যেটা মানে আমরা নর্মালি তুলতে পারতাম না। তো ওইটা তুলতে মনে করো আমাদের কত ফোর্স লাগবে, ধরে নাও ওইটার জন্য আমাদের লাগবে হচ্ছে 100 নিউটন ফোর্স। এটা উপরের দিকে উঠাইতে কত ফোর্স লাগবে তোমার, 100 নিউটন ফোর্স লাগে। তোমার কিন্তু 100 নিউটন ফোর্স এখানে দিতে হবে না, তোমার দিতে হবে কি, কতটুকু ফোর্স দিতে হবে, 1 নিউটন। অনলি 1 নিউটন। অনলি 1 নিউটন ফোর্স দিবা, এটা দেখবা যে শুরু করে উপরে উঠে গেছে। আর অ্যাকচুয়ালি তুমি যদি নিজে হাত দিয়ে ধরে এটাকে আলগাইতে চাও, তাহলে দেখা যাবে কি 100 নিউটনের ফোর্স থেকে একটু কম দিলেও এটা নড়বে না। তো সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি আসলে এই কাজগুলো করে ফেলতে পারি। ঠিক আছে, এগুলার আরো অনেক মানে কি বলে অ্যাপ্লিকেশন আছে। যেমন আমরা গাড়িতে আসলে অনেক, আমি এক্সাম্পল গুলো জানি, যেটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক বলে একটা কথা আছে। ছেলেরা আসলে এটা অনেকেই জানার কথা, আমি জানি না, কোনো কোনো ছেলে রেসপন্ড করতেছে না, ক্লাসের মধ্যে শুধু মেয়েরাই রেসপন্ড করে। খুবই লজ্জার বিষয় আসলে এটা ছেলেদের জন্য। আমি জানি না এটা আসলে ছেলে কিনা না কি। এনিওয়ে, তো এখানে কি হচ্ছে, আমরা হাইড্রোলিক ব্রেক যেটা বলি সেটা হচ্ছে কি, আমরা এই যে পা দিয়ে যখন ব্রেক চাপি আমরা কিন্তু খুব লার্জ অ্যামাউন্টের ফোর্স দিই না, কিন্তু ওই যে গাড়ির চাকাটাকে যে ব্রেক শু গুলো চেপে ধরে, লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে চেপে ধরে, এই কারণে গাড়িটা খুব তাড়াতাড়ি থেমে যায়। তো এই যে তুমি ছোট অ্যামাউন্টের ফোর্স পা দিয়ে দিচ্ছ, কিন্তু ওখানে লার্জ অ্যামাউন্টের ফোর্স ওইটাকে চেপে ধরতেছে, গাড়িটাকে থামাই ফেলতেছে। সো মাঝখানে কি হচ্ছে, মাঝখানে এই যে হাইড্রোলিক প্রেসের মতো একটা ব্যাপার হচ্ছে, ওখানে ছোট অ্যামাউন্টের ফোর্স আমরা দিব, আমরা লার্জ অ্যামাউন্টের ফোর্স পাবো, যেটা আমরা নর্মালি করতে পারতাম না। তুমি চিন্তা করো তো, একটা গাড়ি যেভাবে মনে করো রানিং এ আছে, তোমাকে এখন বললো যে কার চাকাটা তো অনেক জোরে জোরে ঘুরে না, এটাকে তোমার হাত দিয়ে ধরে থামাইতে হবে। তুমি যদি হাত দিয়ে ধরে থামাইতে যাও, কি অবস্থা হবে, তুমি তো পারবাই না, উল্টো তোমার হাত ছিলে টিলে যাবে, গাড়িটাকে তুমি থামাইতে পারবে না। তো এই ব্রেক শু গুলা যে ওকে থামাই ফেলতেছে, তার মানে কি ব্রেক শু গুলা লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতেছে, বাট তুমি তো লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে পায়ে দিয়ে ব্রেক দিচ্ছ না, হালকা একটু ব্রেক দিলে দেখা যাচ্ছে গাড়িটা থেমে যায়, তাই না? গাড়ির ভেলোসিটি অনেক কমতে থাকে, কমতে কমতে একটা সময় থেমে যায়। তো তাইলে এই যে ছোট অ্যামাউন্টের ফোর্স দিব বাট লার্জ অ্যামাউন্টের ফোর্স পাবো, হাইড্রোলিক। ঠিক আছে, বিষয়টার নাম হচ্ছে হাইড্রোলিক। হাইড্রো মানে ওয়াটার বা লিকুইড বা যে কোনো একটা অয়েল দিয়ে এটা করা হয়, তো লিকুইড দিয়ে করা হয়, কারণ এটাকে ইয়া বলে। তো সেম কাজটা চাইলে আমরা এয়ার দিয়েও করতে পারি। কি দিয়ে করতে পারি, এয়ার। কারণ আমরা এখানে দেখছি যে লিকুইড অর গ্যাসের কথা বলছে। তো আমরা এখানে ভিতরে যদি এখানে গ্যাসও রাখি, সেম কাজটা হবে ঠিকই, কিন্তু এখানে একটু সমস্যা আছে। লিকুইডের মধ্যে দিয়ে যত ফাস্ট এই জিনিসটা প্রেসারটা ট্রান্সফার হয় না, বুঝতেই পারতেছো, এয়ার হচ্ছে লিকুইডের থেকে অনেক লেস ডেন্সিটি অনেক কম। তো অ্যাজ এ রেজাল্ট এই প্রেসারটা ট্রান্সফার হইতে একটু টাইম লাগে এবং অতটুকু স্ট্রংলি আসলে ট্রান্সফার হয় না, যে কারণে এয়ার ব্রেকটা একটু লেস ইফেক্টিভ। তো সবগুলির আসলে সুবিধা অসুবিধা আছে। যেমন লিকুইড হাইড্রোলিক ব্রেক যদি তোমরা ইউজ করো, তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি খুব তাড়াতাড়ি মানে স্ট্রংলি ব্রেক অ্যাপ্লাই করতে পারবা। গাড়ি অলমোস্ট ইনস্ট্যান্টলি দাঁড়ায় যাবে যদি ঠিকমতো ব্রেক প্রেস করো। আচ্ছা ঠিক আছে। তো আর আরেকটা সমস্যা হচ্ছে লিকুইড একটু হেভি। এই যে ওখানে, ওকে, বলো সুমাইয়া, কিছু বলবা? স্যার, ইঞ্জিনের সঙ্গেও কি এমন কিছু ঘটে হাইড্রোলিকের, গাড়ির ইঞ্জিন? ইঞ্জিনটা তো বেসিক্যালি আমরা কন্ট্রোল করি না, আমরা হাত দিয়ে স্টিয়ারিং ঘুরাই, স্টিয়ারিংটা হুইলের সাথে রিলেটেড। তারপর যে আমরা ব্রেক মারি, ব্রেকটাও হুইলের সাথে রিলেটেড। ইঞ্জিনটা বেসিক্যালি ইগনিশন, ইঞ্জিনের এটার সাথে আসলে ইঞ্জিনটা বেসিক্যালি আমরা কন্ট্রোল করি না। একটা গাড়ি কত স্পিডে চলবে এগুলো আসলে আমরা কন্ট্রোল করতে পারি ব্রেক টেক মেরে অথবা এক্সিলারেটর দিয়ে, কিন্তু ইঞ্জিনের বিষয়টা আমরা কন্ট্রোল করতে পারি না। ইঞ্জিনের এটাও তোমরা আসলে, আমি জানি না, আমাদের গ্রেড 10-এ একটা জিনিস ছিল অটো চক্র, অটো সাইকেল।
এটা এখন আসলে এখানে নাই। মানে অটো নামে একটা ইয়ে ছিল, কি বলে, সায়েন্টিস্টের নাম ছিল। তো উনি এই সাইকেলটা দিছিল যে একটা গাড়ির ইঞ্জিনের ভিতরে সাইকেল গুলো কিভাবে হয়, এক পিস্টন নিচে নামে উপরে যায়, ইগনিশন কিভাবে হয়। আমরা কার্বুরেটর এইসব জিনিসগুলো অনেক পড়ছিলাম, বাট এই এখনকার বইতে আসলে এই জিনিসগুলো তুলে ফেলতে দেখতেছি, যে কারণে আসলে তোমাদেরকে এগুলো পড়ানো হয় না। যাই হোক, ইনশাআল্লাহ যখন যেটা দরকার তখন সেভাবে আমরা ওইভাবে জানতে পারবো। আর তারপরে যদি তোমার কারো এখনই জানতে মন চায় তো তোমরা ইউটিউবে লিখে সার্চ দিতে পারো, তখন সেখানে বিভিন্ন কিছু দেখতে পারবা। আচ্ছা, তো মেইন টার্গেট আমার যেটা একটু আমাকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি, এই যে প্যাসকেলস লটা বুঝতে পারছো কিনা, আর প্যাসকেলস ল এর থেকে আমরা যে ফোর্স মাল্টিপ্লিকেশনের এই জিনিসটা আনলাম এটা বুঝতে পারছি কিনা, বিকজ এটার উপর বেস করে আমরা অনেক প্রবলেম সলভ করব। এই লাইনটা মনে রাখলে হবে, অথবা এই যে এই ইকুয়েশনটা মনে রাখলে হবে ফোর্স মাল্টিপ্লিকেশন ল হিসেবে। Sir, screenshot নিব একটু সাইড। স্ক্রিনশটটা গ্রুপে পাঠিয়ে দিও। ওকে, নেওয়া শেষ। Yes, sir. ওকে, তো তাহলে এই এই জিনিসগুলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে, তো তাইলে থিওরি বুঝতে কোনো সমস্যা নাই, এবার আমরা প্রবলেম সলভ করব। ওকে, আচ্ছা, আলিফ এখানে জিজ্ঞেস করছে ইলেকট্রিসিটি কি দিয়ে প্রডিউস হয়। ইলেকট্রিসিটি ইজ বেসিক্যালি আ ফর্ম অফ এনার্জি, ইলেকট্রিক এনার্জি। তো এনার্জি আমরা কনজারভেশন ল অফ এনার্জি থেকে দেখছি, এনার্জি ক্যান নেদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তো তাইলে ইলেকট্রিক্যাল এনার্জি এটা হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, ডেফিনেটলি এটা অন্য আরেকটা ফর্ম থেকে কনভার্ট করা। তো এখন কোন ফর্ম থেকে কনভার্ট করা হবে, ইট ডিপেন্ডস তুমি কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করতেছো। যেমন মনে করো ফর এক্সাম্পল তোমাদেরকে হাইড্রো ইলেকট্রিসিটির কথা বলি, ঠিক আছে, এই অথবা সোলার এনার্জির কথা বলি। সোলার যে প্যানেল গুলো আছে বাসার উপরে থাকে, এই যে সানের থেকে যে হিট এনার্জিটা আসে সেই হিট এনার্জিটাকে ওরা কি করে, ইলেকট্রিসিটিতে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আবার হাইড্রো ইলেকট্রিসিটিতে কি করে, পানি অনেক উপরে থাকে, ওইখান থেকে আমরা জানি গ্রাউন্ডের থেকে যখন উপরে কোথাও ওয়াটার থাকে এটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি জমা হয়, এবং এটাকে যখন তুমি ফ্লো হইতে দিবা, পড়তে দিবা, এটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে। পোটেনশিয়াল এনার্জি উইল বি কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। সো নিচে আস্তে আস্তে যত বেশি নিচে আসবে তত ভেলোসিটি বাড়তে থাকবে। তো এইখানে একটা ফ্যান কে ফিক্স করা হয় যেটাকে আমরা বলি টারবাইন। তো ওয়াটার এসে কি করে, ফ্যান, এই যে ফ্যানের তো ব্লেড থাকে না, একটা ফ্যান যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে অনেকটা এরকম হবে। হাইড্রো ইলেকট্রিসিটির বিষয়টা অনেকটা এরকম, এই যে এখানে ওয়াটার থাকে, ওয়াটার, এই ওয়াটারটাকে যখন আমরা ফ্লো হইতে দিব, ওয়াটারটা এভাবে যখন আসবে ডেফিনেটলি অনেক লার্জ অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি নিয়ে আসবে। এবং এইখানে আমার ফ্যান থাকে, এই ফ্যান গুলার ব্লেড হচ্ছে এরকম, এটাকে টারবাইন বলা হয়। তো এই যে ওয়াটারটা এসে কি করবে, এই যে ব্লেড গুলো আছে না, এই ব্লেডটাতে হিট করবে। তো এই ব্লেডটাতে হিট করলে এটা ঘোরা শুরু করবে, তাই না? এটা যখন ঘোরা শুরু করবে তখন ওই জেনারেটর দিয়ে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তো এখানে আমরা কি ইউজ করতেছি, একটা ওয়াটারের কাইনেটিক এনার্জিকে ইউজ করে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতেছি। সো কাইনেটিক এনার্জি ইজ বিং কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। তো এটা ডিপেন্ড করে, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলা, সেখানে নিউক্লিয়ার এনার্জিকে তোমার কি করে, পাওয়ার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। উইন্ড এনার্জি আমরা কি করি, এই যে যে উইন্ড মিল গুলা আছে, ঠিক আছে, এই উইন্ড মিল গুলাতে কি হয়, এরকম ফ্যানের মতো একটা জিনিস থাকে, ঠিক না? তো বাতাস যখন ফ্লো হয়, এয়ার যখন ফ্লো হয়, এই এই জিনিসটাকে ঘুরাইতে থাকে। তো এটাকে ঘুরানোর সাথে সাথে আমরা ওই যে বেসিক্যালি বাংলাদেশে যখন কোথাও কারেন্ট চলে যায়, জেনারেটর অন করতে হয়, দেখবা যে জেনারেটরে গিয়ে ওরা কিছু একটা হ্যান্ডেল আছে যেটাকে এভাবে ঘুরায়, এটাকে ঘুরাই দিলে তখন এবার সাথে সাথে ইলেকট্রিসিটি প্রডিউস হওয়া শুরু হয়। তো এটা এক্স্যাক্টলি কিভাবে হয় সেই জিনিসটা আমরা পড়বো তোমাদের এই বইতেই, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট নামে একটা চ্যাপ্টার আছে, ওখানে মোটর আর জেনারেটর দুইটা টপিক আছে, ইনশাআল্লাহ ওখানে আমরা দেখবো, ঠিক আছে। এগুলোর জন্য ইলেকট্রিক্যাল ইন্ডাকশন থেকে শুরু করে ফ্যারাডেস ল অনেক কিছুই জানতে হয়। তো সেগুলো আমরা যখন জানবো তখন আমরা ডিটেলসে পড়বো, এখন জাস্ট তোমাদের একটা আইডিয়া দিচ্ছি যে একটা আর্মেচার থাকে, এই আর্মেচারটাকে তোমার ঘুরাই দিতে হবে। এই জিনিসটাকে তুমি চাইলে হাত দিয়েও ঘুরাই দিতে পারো, ঠিক আছে। হাত দিয়ে ঘুরাই দিলে তাহলে তোমার এই যে যে মেকানিক্যাল এনার্জি ছিল সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে।
আর এই যে ঘোরানোর কাজটা সেটা তুমি চাইলে অন্য কাউকে দিয়ে করাইতে পারো, যেটা আমরা এই ক্ষেত্রে করি সেটা হচ্ছে কি ওয়াটারের কাইনেটিক এনার্জি, ওয়াটারকে দিয়ে আমরা ওই জিনিসটাকে ঘুরাই এই ফ্যানের সাথে ওই আর্মেচারটাকে কানেক্ট করে দিই। তো ফ্যানটা যদি ঘুরে আর্মেচারটাও ঘুরবে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ঠিক একইভাবে উইন্ড এনার্জির ক্ষেত্রেও তুমি যদি এটার সাথে আর্মেচারটাকে কানেক্ট করে দিতে পারো, তাহলে কি হবে, এখানে বাতাস যখন এটাকে ঘুরাবে ওই আর্মেচারটাও ঘুরবে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তো এই ঘোরানোর কাজটা কে কিভাবে করতেছে ওইটার উপরে ডিপেন্ড করে আসলে আমরা বলতে পারি যে ইলেকট্রিসিটি কি দিয়ে প্রডিউস হয়, সেটা আরেকটা টাইপের এনার্জি থেকে এটা, ঠিক আছে, কনভার্ট হয়। ওকে, হাউ মাচ টাইম উই হ্যাভ? আমাদের ক্লাসটা 12:55 পর্যন্ত, রাইট? তাই না, নাকি 12:50 পর্যন্ত, আমি ভুলে গেলাম। 12:50, sir. ও, Sir, 12:50। তাইলে আমাদের হাতে আর 8 মিনিট সময় আছে, তো আমরা এই 8 মিনিট সময়ের মধ্যে চাইলে এই টপিক রিলেটেড অঙ্ক করে ফেলতে পারি। তো তাহলে চলো আমরা অঙ্কগুলো করি। ওকে, আমরা এই চ্যাপ্টারের অলমোস্ট সবগুলো টপিক করে ফেলছি। এখন আর অল্প কিছু টপিক, মেবি আর একটা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে ইনশাআল্লাহ। আমাদের বইতে প্যাসকেল লটা গেল কোথায়? আচ্ছা। বইয়ের মধ্যে নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা নিজে থেকে একটা অঙ্ক বানাই, আমরা করতে পারি, ঠিক আছে। সো যদি কখনো কোনো কোশ্চেনে এরকম লেখা থাকে, ইফ দা ক্রস সেকশনাল এরিয়া অফ আ স্মলার পিস্টন, কথাগুলো শুনো এবং আমার কথাগুলো শুনে শুনে তোমরা লিখে ফেলিও। ইফ দ্য এরিয়া অফ দ্য স্মলার পিস্টন ইজ 5 মিটার স্কোয়ার, এই কথাটা পড়ার সাথে সাথে তুমি খাতার মধ্যে লিখে ফেলবা A1 = 5 মিটার স্কোয়ার, বিকজ আমরা দেখছি যে স্মলার যে পিস্টনটা থাকে সেটার এরিয়াকে আমরা A1 ধরি, and the cross sectional area of the bigger piston অথবা larger piston is 50 মিটার স্কোয়ার। তো এটা পড়ার সাথে সাথে তোমরা লিখে ফেলবা A2 = 50 মিটার স্কোয়ার, বিকজ এখানে দেখাই যাচ্ছে the area cross sectional area of the larger piston we consider it to be A2, ঠিক আছে। এটার পরে লিখবে if a force of 20 Newton is exerted on the smaller piston, if a force of 20 Newton is exerted on the smaller piston, smaller piston যে ফোর্সটা দেয়া হয় সেটা F1, তো তাইলে আমরা লিখবো যে F1 = 20 নিউটন। তো জিজ্ঞেস করবে ফাইন্ড আউট হোয়াট উইল বি দ্য ফোর্স exerted on the larger piston, লার্জার পিস্টনের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় সেটাকে আমরা F2 দিয়ে রিপ্রেজেন্ট করি। সো F2 = what? They told us to find out this. So then we will write, we know that F2 by F1 equal to A2 by A1. Either you can write this equation, or ultimately I think it's better to write this equation directly, because after that F1 you have to finally transfer to that side, okay, into F1. So you can start writing by this one also, it's up to you, no problem. So A2, put the value of A2, that is 50, A1 that is 5 into 20. So we can see that 50 divided by 5 gives us 10. So 10 into 20 is equal to 200 Newton. So a point that you need to notice here is, see the area, it is getting 10 times. So when the area gets 10 times, the force also will get 10 times. So এই ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে এরিয়া যদি n times হয়, n can be any number. So if area gets n times, then the force also will become n times. Clear? এটা যত গুণ এরিয়া যত গুণ হবে ফোর্সও ঠিক তত গুণ হয়ে যাবে। Clear? Yes, sir. Okay. So inshallah we will try to solve some creative also in the future classes related to this topic. Okay. So if anybody has any question, then you may ask, or else we will finish our class here. Anybody has any question to ask? No, sir. Okay. And see you in the next class, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.